রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। 5ই অগস্টের সেই রক্তঝরা দুপুরের পর আমরা ভেবেছিলাম এক নতুন ভোরের, কিন্তু আপনি কি জানেন সেই ভোরের আলো ফোটার আগেই অন্ধকারের আড়ালে আঁকা হয়েছিল এক ভয়াবহ নীল নকশা। যখন সাধারণ মানুষ রাজপথে বিজয় মিছিলে ব্যস্ত, ঠিক তখন রাষ্ট্রযন্ত্রের অন্দরে বসে তৈরি হচ্ছিল এক মাস্টারমাইন্ড গেম, যেখানে দাবার ঘুঁটি বানানো হয়েছে একটি বিশেষ দলকে, আর আড়ালে বসে হাজার কোটি টাকার সমঝোতার উৎসব করছে অন্য কেউ। আজ আমরা এমন কিছু নথি আর প্রমাণ উন্মোচন করতে যাচ্ছি যা শুনলে আপনার রক্ত হিম হওয়ার অবস্থা হবে। প্রস্তুত হন, কারণ সত্যের এই স্বরূপ আপনার চেনা রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দেবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক অদ্ভুত এবং হাস্যকর প্রোপাগান্ডার ডালপালা মেলছে। আপনি ফেসবুক স্ক্রল করুন কিংবা ড্রয়িং রুমের আড্ডা, সবখানেই একটি ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যেন এই দেশে বৃষ্টি না হলেও তার দায় একটি নির্দিষ্ট দলের। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরেই আবর্তিত হচ্ছে সব নেতিবাচক প্রচারণার ঘূর্ণিবর্ত। একটি প্রবাদ যেন এখন টক অফ দ্য কান্ট্রি, যত দোষ শফিক ঘোষ, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামাতের ঘাড়েই সব ব্যর্থতার দায় চাপানোর এক সুনিপুণ ষড়যন্ত্র চলছে পর্দার আড়ালে। কিন্তু প্রশ্ন হলো, এই বয়ান কারা তৈরি করছে? কেন হঠাৎ করে একটি দলকে ভিলেন বানানোর জন্য পুরো রাষ্ট্রযন্ত্র এবং সামাজিক মাধ্যমের একটি অংশকে নামিয়ে দেওয়া হলো? আমরা আজ লজিক, ফ্যাক্ট এবং ক্রোনোলজিক্যাল এভিডেন্স দিয়ে প্রমাণ করব এই দায় আসলে কার। যারা জামাতকে বিরোধী দল হিসেবে অযোগ্য প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছেন, আজ তাদের মুখোশ আমরা জনসমক্ষে উন্মোচন করব। এটি কেবল একটি রাজনৈতিক বিরোধ নয়, এটি একটি পর্দার আড়ালের ষড়যন্ত্র। পেছনে ফিরে তাকানো যাক। 5ই অগস্টের পর যখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল, তখন রাষ্ট্র সংস্কারের এক বিশাল সুযোগ ছিল। জামায়াতে ইসলামী চেয়েছিল প্রশাসন, পুলিশ এবং রাষ্ট্রের সংবেদনশীল জায়গাগুলোতে সৎ এবং ফ্যাসিবাদের সহযোগী নয় এমন ব্যক্তিদের নিয়োগ দিতে। উদ্দেশ্য ছিল একটি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো দাঁড় করানো। কিন্তু ঠিক তখনই শুরু হলো এক ভয়াবহ খেলা। 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সচিবালয়ে বসে রীতিমতো ফরমান জারি করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাতকে তারা অবাঞ্ছিত ঘোষণা করলেন। কেন? কারণ তিনি জামাত ঘরানার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। অথচ তারা বেছে বেছে গুরুত্বপূর্ণ সব পদে বসালেন বিএনপির পছন্দের ব্যক্তিদের। পরবর্তীতে এই বিএনপি ঘেঁষা প্রশাসনই জাতীয় নির্বাচনে নগ্নভাবে কারচুপি করল। এখন যারা বড় গলায় বলছেন যে প্রশাসন কারচুপি করেছে, তাদের কাছে আমাদের প্রশ্ন, এই প্রশাসন সাজিয়েছিল কে? এই প্রশাসনিক বিন্যাসের কারিগর কি জামাত ছিল? জামাতের কেউ কি তখন মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে ছিল? যখন ক্ষমতার চাবিকাঠি ছিল এনসিপি নেতাদের হাতে, তখন সেই ব্যর্থতার দায় আজ কেন জামাতের ঘাড়ে? এটি কি রাজনৈতিক দেউলিয়াত্ব নয়? জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের গণভোট নিয়ে যে ঐতিহাসিক ভুল বা ব্লান্ডার করা হয়েছে, তার নেপথ্যে কারা? জামায়াতে ইসলামী শুরু থেকেই বজ্রকণ্ঠে দাবি জানিয়ে আসছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতেই হবে, কারণ আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পেলে তবেই পরবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পথ সুগম হতো। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ এনসিপি নেতা নাহিদ ইসলাম তখন কি বলেছিলেন? তিনি দাম্ভিকতার সাথে বলেছিলেন, একই দিনে হলেও আমাদের কোনো সমস্যা নাই। জামাতের এই দূরদর্শী দাবিকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। তার সেই রক্তহিম করা হঠকারী সিদ্ধান্তের কারণেই আজ বিএনপি জুলাই সনদকে আস্থা করে ছুঁড়ে ফেলার সাহস পাচ্ছে। আজ আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করার যে আয়োজন চলছে, তার বীজ বপন করেছিলেন স্বয়ং নাহিদ ইসলাম। এই যে সাংবিধানিক সংকট তৈরি হলো, এর দায় কি আপনারা জামাতের ওপর চাপিয়ে দায়মুক্ত হতে পারবেন? এবার আসুন সেই ঐতিহাসিক 12ই নভেম্বর নির্বাচনের রাতের ঘটনায়। রাত যখন গভীর হচ্ছে, চারদিকে কারচুপির খবর ছড়িয়ে পড়ছে, তখন ডাক্তার শফিকুর রহমান তার শরিক দলগুলোকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। আপনারা যদি সেই রাতের জামাতের অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাক্টিভিটি লক্ষ্য করেন, দেখবেন রাত 9টার পর তারা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। কেন এই নীরবতা? সবাই ভাবছিল জামাত হয়তো রণে ভঙ্গ দিয়েছে, কিন্তু পর্দার আড়ালের খবর ছিল ভিন্ন। ডাকসু ভিপি সাদিক কায়েম তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3000 ডেডিকেটেড ক্যাডার এবং কর্মী নিয়ে প্রস্তুত ছিলেন।
রাজপথে নেমে এই কারচুপির দাঁত ভাঙা জবাব দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি ছিল জামাতের। প্রিয় দর্শক, আমরা এই ইনভেস্টিগেশনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যা বাংলাদেশের রাজনীতির ভিত নাড়িয়ে দিতে পারে। এই ষড়যন্ত্রের শেকড় কত গভীরে তা জানতে আমাদের সাথেই থাকুন। এই ধরনের সাহসী এবং সত্যনিষ্ঠ বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশের সাহস যোগায়। ঠিক রাত ১টার সময় এক অভাবনীয় বার্তা আসে। এনসিপি নেতা নাহিদ ইসলাম জানিয়ে দেন তারা কোনো আন্দোলনে যাবেন না, তারা এই কারচুকির ফলাফল মেনেই সংসদে যাবেন। কেন? কারণ ততক্ষণে তাদের ৬ জন সদস্য নির্বাচিত হয়ে গেছেন। মাত্র ৬টি আসনের লোভে তারা পুরো জাতির ভোটাধিকারকে বিসর্জন দিলেন। এনসিপির এই পিছু হটার কারণেই সেদিন জনবিক্ষোভ দানা বাঁধতে পারেনি। এখন আপনারাই বিচার করুন, নির্বাচনী কারচুপি ঠেকাতে না পারার দায় কি জামাতের রাজপথের প্রস্তুতির, নাকি এনসিপির এই নগ্ন আপোষকামিতার? যারা নিজেদের অধিকারের রক্ষক দাবি করেন তারাই যখন ক্ষমতার হালুয়া রুটির লোভে আত্মসমর্পণ করেন, তখন দোষ কি বিরোধী দলের হয়? নির্বাচন পরবর্তী চিত্র ছিল আরও ভয়াবহ। নোয়াখালীর হাতিয়াতে এনসিপির প্রতীক শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে ৩ সন্তানের জননীকে যে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তা সভ্য সমাজকে লজ্জিত করে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাথে সাথে সেই নারীর পাশে দাঁড়ান, ফোনে কথা বলেন এবং দেশ জুড়ে আন্দোলনের ডাক দেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু মানবাধিকারের বুলি আওড়ানো এনসিপি তখন কি করছিল? তাদের দলের প্রার্থীকে ভোট দিতে গিয়ে একজন নারী লাঞ্ছিত হলেন, অথচ তারা টু শব্দটি করল না। তাদের এই নীরবতা ছিল অপরাধীদের জন্য এক মৌন সমর্থন। একইভাবে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বক্তব্য শুনলে আপনার হিম হওয়ার অবস্থা হবে। তাকে যখন এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে নারী বিদ্বেষী একটি অংশ বিরোধী দলে আছে, তখন তিনি দাম্ভিকতার সাথে বললেন, তারা বিরোধী দলে থাকলেও আমরা তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। এটি কি সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃতি নয়? অথচ এই ভোট চুরির স্বীকৃতির প্রতিবাদ না করে এনসিপি নেতা সারোয়ার তুষার উল্টো রেজওয়ানাকে সমর্থন দিলেন। যারা ভোট চোরকে সমর্থন করে তারা কোন মুখে জামাতের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে? এখন আমরা সেই মাস্টার মাইন্ড গেমের সবচেয়ে বড় সত্যটি উন্মোচন করছি। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলছে। প্রচার করা হচ্ছে জামাত নাকি সরকারের সাথে আপোষ করেছে, কিন্তু বাস্তব চিত্র কি বলছে? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের রাজনৈতিক ভণ্ডামির পুরস্কার পেতে শুরু করেছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার দুর্নীতির মামলা ছিল। ডক্টর ইউনূসের সরকার নিজেই এই তদন্ত শুরু করেছিল, অথচ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ২০ দিনের মাথায় সেই ৪০০ কোটি টাকার মামলা থেকে তাকে ক্লিন চিট দিয়ে দিল। লজিক দিয়ে চিন্তা করুন, ডক্টর ইউনূস যা ৬ মাসে সমাধান করেননি, তারেক রহমানের সরকার ২০ দিনেই তা মিটিয়ে ফেলল কেন? এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, এটি হলো রাজনৈতিক সমঝোতার সবচেয়ে নগ্ন উপহার। এখানেই শেষ নয়, এনসিপির আরেক হেভিওয়েট নেতা তানভীরের বিরুদ্ধেও ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল। তার পাসপোর্ট ব্লক ছিল ১৪ মাস, কিন্তু নতুন সরকার আসার পর তার মামলাও খারিজ হয়ে গেল। বিএনপি এবং এনসিপির মধ্যে যে এক গভীর আতাত হয়েছে তা কি এখন আর বুঝতে বাকি আছে? এনসিপি রাজপথ ও সংসদে নীরব থাকার প্রতিশ্রুতি দিয়েছে, আর বিনিময়ে তাদের নেতাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায় মুক্তি দেওয়া হচ্ছে। ইউনূস ফ্যাক্টরকে সরিয়ে দিয়ে কেন বিএনপি এবং এনসিপি এই গোপন জোট করল? কারণ তারা জানে জামাত যদি মেইন স্ট্রিমে শক্তিশালী হয় তবে এই লুটপাটের রাজনীতি বন্ধ হয়ে যাবে। তাই সুকৌশলে জামাতকে ভিলেন বানিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা চলছে। অথচ আজও সাবেক শিবির নেতারা শেখ হাসিনার আমলের মামলায় গ্রেপ্তার হচ্ছেন। কোনো জামাত নেতার মামলা কি মওকুফ হয়েছে? হয়নি। রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে ১০০ টাকাও ছাড় দেয় না, আর সেখানে শত শত কোটি টাকার মামলা মাফ করে দেওয়ার পেছনে কি বিশাল স্বার্থ লুকিয়ে আছে তা বুঝতে রকেট সায়েন্স লাগে না। প্রশ্ন রইল, আপনারা কি তথাকথিত এই নতুন বাংলাদেশ চেয়েছিলেন, নাকি এটি কোনো গভীর ষড়যন্ত্রের স্রেফ শুরু মাত্র?